গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। গপ্পপুর লোকালের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রাগৈতিহাসিক। মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 19শে মে 1908 সালে এবং মৃত্যুবরণ করেন 3রা ডিসেম্বর 1956 সালে। তিনি ছিলেন একজন বাঙালি কথা সাহিত্যিক। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথা সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্য জগতে নতুন এক বৈপ্লবিক ধারা সূচিত হয়, মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার রচনার মূল বিষয়বস্তু ছিল মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা, শ্রমজীবী মানুষের সংগ্রাম, নিয়তিবাদ ইত্যাদি। ফ্রয়েডীয় মনঃসমীক্ষণ ও মার্ক্সীয় শ্রেণী সংগ্রাম তত্ত্ব দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল, যা তার রচনায় ফুটে উঠেছে। জীবনের অতি ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেন 40টি উপন্যাস ও 300 ছোট গল্প। তার রচিত পুতুল চেনা ইতিকথা, দিবরাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস ও অতসী মামি, প্রাগৈতিহাসিক, ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি গল্প সংকলন বাংলা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। ইংরেজি ছাড়াও তার রচনাসমূহ বহু বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। 1956 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর মাত্র 48 বছর বয়সে বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী এই কথা সাহিত্যিকের জীবনবাসন ঘটে। আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রাগৈতিহাসিক। প্রধান চরিত্রে ভিকু ও পাঁচি। গন্তব্য স্টেশন গপ্পপুর, পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। সমস্ত বর্ষাকালটা ভিকু ভয়ানক কষ্ট পাইয়াছে। আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করিতে গিয়া তাহার দল ধরা পড়িয়া যায়। 11 জনের মধ্যে কেবল ভিকুই কাঁধে একটা বর্ষার খোঁচা খাইয়া পালাইতে পারিয়াছিল। রাতারাতি 10 মাইল দূরের মাথা ভাঙা পুলটার নিচে পৌঁছিয়া অর্ধেকটা শরীর কাদায় ডুবাইয়া সরবনের মধ্যে দিনের বেলাটা লুকিয়াছিল। রাত্রে 11 ক্রোশ পথ হাঁটিয়া একেবারে প্রহ্লাদবাদীর বাড়ির চিতলপুরে। প্রহ্লাদ তাহাকে আশ্রয় দেয় নাই। কাঁধটা দেখাইয়া বলিয়াছিল, ঘাও খান সহজ লয় সঙ্গত, উটি পাকবো গা ফুলবো, জানাজানি হইয়া গেলে আমি কনে যামু। খুনটো যদি না করতিস। তোর এই খুন করতে মন লইতেছে প্রহ্লাদ। এই জনমে লাশ এঙ্গাত। বন কাছেই ছিল, মাইল 5 উত্তরে। ভিকু অগত্যা বনেই আশ্রয় লইল। প্রহ্লাদ নিজে বাঁশ কাটিয়া বনের একটা দুর্গম অংশে সিঞ্জুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাহাকে একটা মাচা বাঁধিয়া দিল। তাল পাতা দিয়া একটা আচ্ছাদনও করিয়া দিল। বলিল, বাদলায় বাঘটায় সব পাহাড়ে উপরে গেছে গা। সাপে যদি না কাটে তো আরাম কইরেই থাকবি ভিকু। খামু কি? সিরা গুড় দিলাম যে, 2 দিন বাদে বাদে ভাত লইয়া আসুম। রোজ আইলে মাইন্সে সন্দেহ করবে। কাঁধের ঘাটা লতা পাতা দিয়া বাঁধিয়া আবার আসিবার আশ্বাস দিয়া প্রহ্লাদ চলিয়া গেল। রাত্রে ভিকুর জ্বর আসিল। পরদিন টের পাওয়া গেল প্রহ্লাদের কথাই ঠিক। কাঁধের ঘা ভিকুর দুনাইয়া উঠিয়াছে। ডান হাতটি ফুলিয়া ঢোল হইয়া গিয়াছে এবং হাতটি তাহার নাড়িবার সামর্থ্য নাই। বর্ষাকালে যে বনে বাঘ বাস করিতে চায় না, এমনই অবস্থায় সেই বনে জলে ভিজিয়া মশা ও পোকার উৎপাত সহিয়া দেহের কোনো না কোনো অংশ হইতে ঘণ্টায় একটি করে জোঁক টানিয়া ছাড়াইয়া জ্বরে ও ঘায়ের ব্যথায় ধুকিতে ধুকিতে ভিকু 2 দিন 2 রাত্রি সংকীর্ণ মাচাটুকুর উপরেই কাটিয়া দিল। বৃষ্টির সময় ছাট লাগিয়া সে ভিজিয়া গেল। রৌদ্রের সময় ভাবসা গাঢ় গুমোটে সে হাঁপাইয়া শ্বাস টানিল। পোকার অত্যাচারে দিবারাত্রি তাহার এক মুহূর্তও স্বস্তি রইল না। প্রহ্লাদ কয়েকটা বিড়ি দিয়া গিয়াছিল, সেগুলি ফুরাইয়া গিয়াছে। 3-4 দিনের মতো চিরা আছে বটে, কিন্তু গুড় একটুও নাই। গুড় ফুরাইয়াছে।
কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়াগুলি ঝাঁক বাঁধিয়া আসিয়াছিল, তাহারা এখনো মাছার উপরে ভিড় করিয়া আছে। ওদের হতাশার জ্বালা ভিখু অবিরত ভোগ করিতেছে সর্বাঙ্গে। মনে মনে পেহলাদের মৃত্যু কামনা করিতে করিতে ভিখু তবু বাঁচিবার জন্য প্রাণপণে জুবিতে লাগিল। সেদিন পেহলাদের আসিবার কথা। সেদিন সকালে কলসির জলটাও তাহার ফুরাইয়া গেল। বিকাল পর্যন্ত পেহলাদের জন্য অপেক্ষা করিয়া তৃষ্ণার প্রিয়ন আর সহিতে না পারিয়া কলসিটা লইয়া সে যে কত কষ্টে খানিকটা দূরের নালা হইতে আধ কলসি জল ভরিয়া আনিয়া আবার মাথায় উঠিল, তাহার বর্ণনা হয় না। অসহ্য ক্ষুধা পাইলে চিরা চিবাইয়া সে পেট ভরাইল। এক হাতে ক্রমাগত পোকা ও পিঁপড়াগুলি টিপিয়া মারিল। বিষাক্ত রস শুষিয়া লইবা বলিয়া যোগ ধরিয়া নিজেই ঘায়ের চারিদিকে লাগাইয়া দিল। সবুজ রঙের একটা সাপকে একবার মাথার কাছে সিঞ্জুরি গাছের পাতার ফাঁকে উকি দিতে দেখিয়া পুরা 2 ঘন্টা লাঠি হাতে সেদিকে চাইয়া বসিয়া রইল, এবং তাহার পর 2-1 ঘন্টা অন্তরই চারিদিকে ঝোপে ঝাপঝাপ লাঠির বাড়ি দিয়া যথাসাধ্য শব্দ করিয়া সাপ তাড়াইতে লাগিল। মারিবে না, সে কিছুতেই মারিবে না। বনের পশু যে অবস্থায় বেঁচে না, সেই অবস্থায় মানুষ কি বাঁচবেই? পেহলাদ গ্রামান্তরে কুটুমবাড়ি গিয়াছিল। পরদিনও সে আসিল না। কুটুমবাড়ির বিবাহোৎসবে তাড়ি টানিয়া বেহুশ হইয়া পড়িয়া রইল। বনের মধ্যে ভিখু কিভাবে দিনরাত্রি কাটাইতেছে 3 দিনের মধ্যে সে কথা একবার তাহার মনেও পড়িল না। ইতিমধ্যে ভিখুর গা পচিয়া উঠিয়া লালচে রস গড়াইতে আরম্ভ করিয়াছে। শরীরও তাহার অল্প অল্প ফুলিয়াছে। জ্বরটা একটু কমিয়াছে, কিন্তু সর্বাঙ্গের অসহ্য বেদনা দম ছুটানো তাড়ির নেশার মতো ভিখুকে আচ্ছন্ন অনুভূত করিয়া ফেলিয়াছে। সে আর এখন ক্ষুধা তৃষ্ণা অনুভব করিতে পারে না। জোঁকেরা তাহার রক্ত শুষিয়া শুষিয়া কচি পটলের মতো ফুলিয়া উঠিয়া আপনা হইতেই নিচে খসিয়া পড়িয়া যায়। সে টেরও পায় না। পায়ের ধাক্কায় জলের কলসিটা একসময় নিচে পড়িয়া ভাঙিয়া যায়। বৃষ্টির জলে ভিজিয়া পুটুলির মধ্যে চিরা গলিয়া পচিতে আরম্ভ করে। রাত্রে তাহার গন্ধে আকৃষ্ট হইয়া মাচার আশেপাশে শিয়াল ঘুরিয়া বেড়ায়। কুটুম বাড়ি হইতে ফিরিয়া বিকালের দিকে ভিখুর খবর লইতে গিয়া ব্যাপারটা দেখিয়া পেহলাদ গম্ভীরভাবে মাথা নাড়িল। ভিখুর জন্য একটিবার ভাত ও কয়েকটি পুঁটি মাছ ভাজা আর একটু পুঁই চচ্চড়ি সে সঙ্গে লইয়া গিয়াছিল। সন্ধ্যার পর্যন্ত ভিখুর কাছে বসিয়া থাকিয়া ওগুলি সে নিজেই খাইয়া ফেলিল। তারপর বাড়ি গিয়া বাঁশের একটা ছোট মই এবং তাহার বোনাই ভারতকে সঙ্গে করিয়া ফিরিয়া আসিল। মইয়ে শোষাইয়া তাহারা দুজনে ভিখুকে বাড়ি লইয়া গেল। ঘরের মাচার ওপর খড় বিছাইয়া শয্যা রচনা করিয়া তাহাকে শোয়াইয়া রাখিল। আর এমনি শক্ত প্রাণ ভিখুর যে শুধু এই আশ্রয়টুকু পাইবার বিনা চিকিৎসায় ও এমন বিনা যন্ত্রেই 1 মাস মুমূর্ষ অবস্থায় কাটাইয়া সে ক্রমে ক্রমে নিশ্চিত মরণকে জয় করিয়া ফেলিল। কিন্তু ডান হাতটি তাহার আর ভালো হইল না। গাছের মরা ডালের মতো শুকাইয়া গিয়া অবশ অকর্মণ্য হইয়া পড়িল। প্রথমে অতি কষ্টে হাতটা সে একটু নাড়িতে পারিত, কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমতাটুকুও তাহার নষ্ট হইয়া গেল। কাঁধের ঘা শুকাইয়া আসিবার পর বাড়িতে বাইরের লোকসহ কেউ উপস্থিত না থাকিলে ভিখু তাহার একটিমাত্র হাতের সাহায্যে মধ্যে মধ্যে বাঁশের মই বইয়া নিচে নামিতে লাগিল, এবং একদিন সন্ধ্যার সময় এক কাণ্ড করিয়া বসিল। পেহলাদ সে সময় বাড়ি ছিল না। ভরতের সঙ্গে তারই গিলিতে বাহির হইয়া গিয়াছিল। পেহলাদের বোন গিয়াছিল ঘাটে। পেহলাদের বউ ছেলেকে ঘরে শোয়াইতে আসিয়া ভিখুর চাহুনি দেখিয়া তাড়াতাড়ি পালাইয়া যাইতেছিল। ভিখু তাহার একটা হাত চাপিয়া ধরিল, কিন্তু পেহলাদের বউ বাগদির মেয়ে। দুর্বল শরীরে বাঁ হাতে তাকে আয়ত্ত করা সহজ নয়। এক ঝটকায় হাত ছাড়াইয়া সে গাল দিতে দিতে চলিয়া গেল। পেহলাদ বাড়ি ফিরিলে সব বলিয়া দিল। তারই নেশায় পেহলাদের মনে হইল এমন নেমখারাম মানুষটাকে একবার খুন করিয়া ফেলাই কর্তব্য। হাতের মোটা বাঁশের লাঠিটা বউয়ের পিঠে এক ঘা বসাইয়া দিয়া ভিখুর মাথা ফাটাইয়া গিয়া
নেশার মধ্যেও কিন্তু টের পাইতে বাকি রইল না যে কাজটা যত বড় কর্তব্যই হোক না, সম্ভব একেবারেই নয়। ভিখু তাহার ধারালো দাঁতটি বাঁ হাতে শক্ত করিয়া বাগাইয়া ধরিয়া আছে, সুতরাং খুনোখুনির পরিবর্তে তাহাদের মধ্যে কিছু অশ্লীল কথার আদান প্রদান হইয়া গেল। শেষে পেহলাদ বলিল, তোর লাইগে আমার 7 টাকা খরচ গেছে, টাকাটা দে, দিয়ে বাইর হ আমার বাড়ি থেকে, দূর হয়ে যা। আমার কোমরে একটা বাজু বাইন্ধা রাখছিলা, তুই চুরি করছস। আগে আমার বাজু ফিরাইয়া দে, তবে জামু। তোর বাজুর খবর জানে কেডা রে? বাজু দে কইলাম প্রহ্লাদ, ভালো চাস তো। বাজু না দিলি সাবাড়ির মেজ কর্তার মতো গলাটা তোর একখান কোপেই 2 ফাঁক কইরা ফেলুম। এই তোরে আমি কইয়া রাখলাম, বাজু পালি আমি অখনি জামু গিয়া। কিন্তু বাজু ভিখু ফেরত পাইল না। তাহাদের বিবাদের মধ্যে ভরত আসিয়া পড়ায় দুজনে মিলিয়া ভিখুকে তাহারা কায়দা করিয়া ফেলিল। পেহলাদের বাহুমূলে একটা কামড় বসাইয়া দেওয়া ছাড়া দুর্বল ও পঙ্গু ভিখু আর বিশেষ কিছু করিয়া উঠিতে পারিল না। পেহলাদও তাহার বোন তাহাকে মারিতে মারিতে আধমরা করিয়া ফেলিয়া বাড়ির বাহির করিয়া দিল। ভিখুর শুকাইয়া আসা ঘা কাটিয়া রক্ত পড়িতেছিল। হাত দিয়া রক্ত মুছিতে মুছিতে ধুঁকিতে ধুঁকিতে সে চলিয়া গেল। রাত্রির অন্ধকারে সে কোথায় গেল কেহ তা জানিতে পারিল না বটে, কিন্তু দুপুর রাত্রে পেহলাদের ঘর জ্বালিয়া উঠিয়া বন্দিপাড়ার বিষম হইচই বাঁধিয়া দিল। পেহলাদ কপাল চাপড়াইয়া বলিতে লাগিল, হায় সর্বনাশ, হায় সর্বনাশ, ঘরকে আমার শনি আইয়াছিল, হায় সর্বনাশ রে। কিন্তু পুলিশের টানাটানির ভয়ে মুখ ফুটিয়া বেচারা ভিখুর নামটা পর্যন্ত করিতে পারিল না। সেই রাত্রি হইতে ভিখুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় আরম্ভ হইল। চিতলপুরের পাশে একটা নদী আছে। পেহলাদের ঘরে আগুন দিয়া আসিয়া একটা জেলে ডিঙি চুরি করিয়া ভিখু নদীর স্রোতে ভাসিয়া গিয়াছিল। লগি ঠেলিবার সামর্থ্য তাহার ছিল না। একটা চ্যাপ্টা বাঁশকে হালের মতো করিয়া ধরিয়া রাখিয়া সে সমস্ত রাত কোনো রকমে নৌকার মুখ সিধা রাখিয়াছিল। সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে বেশি দূর আগাইতে পারে নাই। ভিখুর মনে আশঙ্কা ছিল, ঘরে আগুন দেওয়ার শোধ লইতে পেহলাদ হয়তো তাহার নামটা প্রকাশ করিয়া দিবে। মনের জ্বালায় নিজের অসুবিধার কথাটা ভাবিবে না। পুলিশ বহুদিন যাবৎ তাহাকে ধরিবার চেষ্টা করিতেছে। বৈকুণ্ঠ সাহার বাড়িতে খুনটা হওয়ার ফলে চেষ্টা তাহাদের বাড়ি আছে বই কমে নাই। পেহলাদের কাছে খবর পাইলে পুলিশ আশেপাশে চারিদিকেই তাহার খোঁজ করিবে। 20-30 মাইলের মধ্যে লোকালয়ে মুখ দেখানো তাহার পক্ষে বিপদের কথা। কিন্তু ভিখু তখন মরিয়া হইয়া উঠিয়াছে। কাল বিকাল হইতে সে কিছু খায় নাই। দুজন জোয়ান মানুষের হাতে বেদম মার খাইয়া এখনো দুর্বল শরীরটা তাহার ব্যথায় আড়ষ্ট হইয়া আছে। ভোর ভোর মহকুমা শহরের ঘাটের সামনে পৌঁছাইয়া সে ঘাটে নৌকা লাগাইল। নদীর জলে ডুবিয়া ডুবিয়া স্নান করিয়া গায়ের রক্তার চিহ্ন ধুইয়া ফেলিয়া শহরের ভিতরে প্রবেশ করিল। ক্ষুধায় সে চোখে অন্ধকার দেখিতেছিল। একটি পয়সাও তাহার সঙ্গে নাই যে মুড়ি কিনিয়া খায়। বাজারের রাস্তায় প্রথমে যে ভদ্রলোকটির সঙ্গে দেখা হইল তাহারই সামনে হাত পাতিয়া সে বলিল, 2 পয়সা দিবান কর্তা। তাহার মাথার জট বাঁধা চাপচাপ রুক্ষ ধূসর চুল, কোমরে জড়ানো মাটির মতো ময়লা ছেঁড়া ন্যাকড়া আর দড়ির মতো শীর্ণ দোদুল্যমান হাতটি দেখিয়া ভদ্রলোকটির বুঝি দয়াই হইল। তিনি তাহাকে একটি পয়সা দান করিলেন। ভিখু বলিল, একটা দিলেন বাবু, আর একটা দেন। ভদ্রলোক চটিয়া উঠিয়া বলিলেন, একটা দিলাম তাতে হলো না, ভাগ। এক মুহূর্তের জন্য মনে হইল ভিখু বুঝি তাহাকে একটা বিশ্রী গালি দিয়া বসে, কিন্তু সে আত্মসংবরণ করিল। গাল দেওয়ার বদলে আরক্ত চোখে তাহার দিকে একবার কটমট করিয়া তাকাইয়া সামনের মুড়ি মুড়কির দোকানে গিয়া পয়সাটা দিয়া মুড়ি কিনিয়া গোগ্রাসে গিলিতে আরম্ভ করিল। সেই হইল তাহার ভিক্ষা করিবার হাতে খড়ি। কয়েক দিনের ভিতরেই সে পৃথিবীর বহু পুরাতন ব্যবসাটির এই প্রকাশ্যতম বিভাগের আইন কানুন সব শিখিয়া ফেলিল।
আবেদনের ভঙ্গি ও ভাষা তাহার জন্ম ভিখারির মতো আয়ত্ত হইয়া গেল। শরীর এখন তার একেবারেই সাফ করে না। মাথার চুল তাহার ক্রমেই জট বাঁধিয়া দলা দলা হইয়া যায় এবং তাহাতে অনেকগুলি উকুন পরিবার দিনের পর দিন বংশবৃদ্ধি করিয়া চলে। ভিখু মাঝে মাঝে খ্যাপার মতো দু হাতে মাথা চলকায়, কিন্তু বাড়তি চুল কাটিয়া ফেলিতে ভরসা পায় না। ভিক্ষা করিয়া সে একটি ছেঁড়া কোট পাইছে। কাঁধের ক্ষতচিহ্নটা ঢাকিয়া রাখিবার জন্য দারুণ গুমোটের সময়েও কোটটা সে গায়ে চাপাইয়া রাখে। শুকনো হাতখানা তাহার ব্যবসার সবচেয়ে জোরালো বিজ্ঞাপন। এই অঙ্গটি ঢাকিয়া রাখিলে তাহার চলে না। কোটের ডান দিকের হাতটি সে তার বগলের কাছে যে হইতে ছিঁড়িয়া বাদ দিয়াছে। একটি টিনের মতো একটি লাঠিও সে সংগ্রহ করিয়াছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসিয়া সে ভিক্ষা করে। সকালে 1 পয়সার মুড়ি খাইয়া নেয়। দুপুরে বাজারের খানিক তফাতে একটা পোড়ো বাগানের মধ্যে ঢুকিয়া বটগাছের নিচে ইটের উকুনে মেরে মাটিতে ভাত রান্না করে। মাটির মালসায় কোনোদিন রাঁধে ছোট মাছ, কোনোদিন তরকারি। পেট ভরিয়া খাইয়া বটগাছেতেই হেলান দিয়া বসিয়া আরামে বিড়ি টানে। তারপর আবার তেঁতুল গাছটার নিচে গিয়া বসে। সারাটা দিন শ্বাস টানা কাতরানির সঙ্গে সে বলিয়া যায়, হেই বাবা, একটা পয়সা আমায় দিলে ভগবান দিবে, হেই বাবা একটা পয়সা। অনেক প্রাচীন বুলির মতো ভিক্ষায়াত নৈব নৈব চ শ্লোকটা আসলে অসত্য। সারাদিনে ভিকুর সামনে দিয়া 1000-1500 লোক যাতায়াত করে এবং গড়ে প্রতি 50 জনের মধ্যে একজন তাহাকে পয়সা অথবা আধলা দেয়। আধলার সংখ্যা বেশি হইলেও সারাদিনে ভিকুর 5-6 আনা রোজগার হয়, কিন্তু সাধারণত তাহার উপার্জন 8 আনার কাছাকাছি থাকে। সপ্তাহে 1-2 দিন হাট বসে। হাট বাজারে উপার্জন তাহার একটু পুরো টাকার নিচে নামে না। এখন বর্ষাকাল অতিক্রান্ত হইয়া গিয়াছে। নদীর 2 তীরে কাশে সাদা হইয়া উঠিয়াছে। নদীর কাছে বিন্নু মাঝির বাড়ির পাশে ভাঙা চালটা ভিকুর মাসিক 8 আনার ভাড়া করিয়াছে। রাত্রে সে ওইখানে শুইয়া থাকে। ম্যালেরিয়ায় মৃত এক ব্যক্তির জীর্ণ কিন্তু পুরো একটা কাঁথা সংগ্রহ করিয়াছে। লোকের বাড়ির খাতের গাদা হইতে চুরি করিয়া আনা খড় বিছাইয়া তাহার উপর কাঁথাটি পাতিয়া সে আরাম করিয়া ঘুমায়। মাঝে মাঝে শহরের ভিতরে গৃহস্থ বাড়ির ভিক্ষা করিতে গিয়া সে কয়েকখানা ছেঁড়া কাপড় পাইয়াছে, তাই পুটিলা করিয়া বালিশের মতন ব্যবহার করে। রাত্রে নদী জলে বাতাসে শীত করিতে থাকিলে পুটুলি খুলিয়া একটি কাপড় গায়ে জড়াইয়া লয়। সুখে থাকিয়া এবং পেট ভরিয়া খাইয়া কিছুদিনের মধ্যে ভিকুর দেহে পূর্বের স্বাস্থ্য ফিরিয়া আসিল। তাহার ছাতি ফুলিয়া উঠিল। প্রত্যেকটি অঙ্গ সঞ্চালনে হাতের ও পিঠের মাংসপেশী নাজিয়া উঠিতে লাগিল। অবরুদ্ধ শক্তির উত্তেজনায় ক্রমে ক্রমে তাহার মেজাজ উদ্ধৃত ও অসংহিষ্ণু হইয়া পড়িল। অভ্যস্ত ঝুলি আওড়াইয়া কাতরভাবেই সে এখনো ভিক্ষে চায়, কিন্তু ভিক্ষা না পাইলে তাহার ক্রোধের সীমা থাকে না। পথে লোকজন না থাকিলে তাহার প্রতি উদাসীন পথিককে সে অশ্লীল গাল দিয়া বসে। 1 পয়সার জিনিস কিনিয়া ফাউ না পাইলে দোকানিকে মারিতে ওঠে। নদীর ঘাটে মেয়েরা স্নান করিতে নামিলে ভিক্ষা চাইবার ছলে জলের ধারে গিয়ে দাঁড়ায়। মেয়েরা ভয় পাইলে সে খুশি হয় এবং সরিয়া যাইতে বলিলে নড়ে না, দাঁত বাহির করিয়া দুর্বিনীত হাসি হাসে। রাত্রে সচরিত্র শয্যায় সে ছটফট করে। নারী সঙ্গহীন এই নিরুৎসব জীবন আর তার ভালো লাগে না। অতীতের উদ্দাম ঘটনাবহুল জীবনীটির জন্য তাহার মন হাহাকার করে। তারির দোকানে ভাঁড়ে ভাঁড়ে তারি গিলিয়া সে হল্লা করিত। টলিতে টলিতে বাসির ঘরে গিয়া উন্নত রাত্রি যাপন করিত। আর মাঝে মাঝে দল বাঁধিয়া গভীর রাত্রে গৃহস্থের বাড়ি চড়াও হইয়া সকলকে মারিয়া কাটিয়া টাকা ও গহনা লুটিয়া রাতারাতি উধাও হইয়া যাইত। স্ত্রীর চোখের সামনে স্বামীকে বাঁধিয়া মারিলে তাহার মুখে যে অবর্ণনীয় ভাব দেখা দিত, পুত্রের অঙ্গ হইতে ফিনকি দিয়া রক্ত ছুটিলে বা মা যেমন করিলে আর্তনাদ করিয়া উঠিত। মশালের আলোয় সে দৃশ্য দেখা আর আর্তনাদ শোনার চেয়ে উন্মাদনাকর নেশা জগতে আর কি আছে?
পুলিশের ভয়ে গ্রাম হইতে গ্রামান্তরে পালাইয়া বেড়াইয়া আর বনে জঙ্গলে লুকাইয়া থাকিয়াও যেন তখন খুশি ছিল। তাহার দলের অনেকেই বারবার ধরা পড়িয়া জেল খাটিয়াছে, কিন্তু জীবনে একবারের বেশি পুলিশ তাহার নাগাল পায় নাই। রাখু বাগদির সঙ্গে পানাহান শ্রীপতি বিশ্বাসের বোনটাকে যেবার সে চুরি করিয়া সেইবার 7 বছরের জন্য তাহার কাজ হইয়াছিল, কিন্তু 2 বছরের বেশি কেউ তাহাকে জেলে আটকাইয়া রাখিতে পারে নাই। এক বর্ষার সন্ধ্যায় জেলের প্রাচীর ডিঙাইয়া সে পালাইয়াছিল। তারপর একা সে গৃহস্থ বাড়িতে ঘরের বেড়া কাটিয়া চুরি করিয়াছে। দিন দুপুরে পুকুর ঘাটে একা হিকিন গৃহবধূর মুখ চাপাইয়া গলার হার হাতের বালা খুলিয়া লইয়াছে। রাখুর বউকে সঙ্গে নিয়া নোয়াখালী হইয়া সমুদ্র ডিঙাইয়া পাড়ি দিয়াছে একেবারে হাতিয়ার। 6 মাস পরে রাখুর বউকে হাতিয়ার ফেলিয়া আসিয়া পরপর 3 বার টানা দল করিয়া দূরে দূরে কত গ্রামে যে ডাকাতি করিয়া বেড়াইয়াছে, তাহার সবগুলির নামও এখন তাহার স্মরণ নাই। তারপর এই সেদিন বৈকুণ্ঠ সাহার মেজ ভাইটার গলাটা সে দায়ের এক কোপে 2 ফাঁক করিয়া দিয়া আসিয়াছে। কি জীবন তাহার ছিল, এখন কি হইয়াছে। মানুষ খুন করিতে যাহার ভালো লাগিত, সে আজ ভিক্ষা না দিয়া চলিয়া গেলে পথচারীকে একটি টিটকারি দেওয়ার মধ্যে মনের জ্বালা নিঃশেষ করে। দেহের শক্তি তাহার এখনো তেমনই অক্ষুণ্ণ আছে, সে শক্তি প্রয়োগ করিবার উপায়টাই তাহার নাই। কত দোকানে গভীর রাত্রে সামনে টাকার থোক সাজাইয়া একা বসিয়া দোকানি হিসাব মেলায়। বিদেশগত কত পুরুষের গৃহে মেয়েরা একা থাকে। একদিন ধারালো একটা অস্ত্র হাতে ওদের সামনে হুমকি দিয়া পড়িয়া একদিনে বড়লোক হওয়ার পরিবর্তে বিন্নু মাঝরির চালাটার নিচে সে চুপচাপ শুইয়ে থাকে। ডান হাতটাতে অন্ধকারে হাত বুলাইয়া ভিকুর আফসোসের সীমা থাকে না। সংসারের অসংখ্য ভীরু ও দুর্বল নরনারীর মধ্যে এত বড় বুকের পাঁঠা আর এমন একটা জোরালো শরীর নিয়া শুধু একটা হাতের অভাবে সে যে মরিয়া আছে, এমন কপালও মানুষের হয়। তবুও এ দুর্ভাগ্য সে সহ্য করিতে পারে। আফসোসেই নিবৃত্তি। একা ভিকু আর থাকিতে পারে না। বাজারে ঢুকিবার মুখেই একটা ভিখারিনী ভিক্ষা করিতে বসে। বয়স তাহার বেশি নয়, দেহের বাঁধুনিও বেশ আছে, কিন্তু একটা পায়ে হাঁটুর নিচ হইতে পাতা পর্যন্ত তাহার থকথকে তৈলাক্ত ঘা। এই ঘায়ের জোরে সে ভিকুর চেয়ে বেশি রোজগার করে, এজন্য ঘাটিকে সে বিশেষ যত্নে সারিতে দেয় না। ভিকুর মধ্যে মধ্যে গিয়া তাহার কাছে বসে, বলে, ঘাটি সারব না লয়। ভিখারিনী বলে, খুব ওষুধ দিলে অক্ষুনি সারে। ছাড়া তবে ঔষধ দিয়া চটপট সারাইয়া ল। ঘা সারলে তোরে আর ভিক মাগতি আইব না, জানস আমি তোরে রাখুম। আমি থাকলি তো। কেন থাকবি না কেন? খাওয়ামু পরামু আরামে রাখুম। পায়ের পরানি পা দিয়া গাঁট হইয়া বইয়া থাকবি। না করস তুই কিসের লেগে? কি সহজে বলিবার মেয়ে ভিখারিনী নয়। খানিকটা তামাক পাতা মুখে গুঁজিয়া সে বলে, 2 দিন বাদে মরে যখন তুই খোদাইয়া দিবি, ঘামুই তখন পাবো কোন হানে? ভিকু আজীবন একনিষ্ঠতার প্রতিজ্ঞা করে, সুখে রাখিবার লোভ দেখায়, কিন্তু ভিখারিনী কোনো মতেই রাজি হয় না। ভিকু ক্ষুণ্ণ মনে ফিরিয়া আসে। এদিকে আকাশে চাঁদ ওঠে, নদীতে জোয়ার ভাটা বয়, শীতের আমেজে বায়ুস্তরে মাদকতা দেখা দেয়। ভিকুর চলার পাশে কলা বাগানে চাঁপা কলার কাঁধি শেষ হইয়া আসে। বিন্নু মাঝি কলা বিক্রির পয়সায় বউকে রূপার গোট কিনিয়া দেয়। তালের রসের মধ্যে নেশা ক্রমশই ঘোরালো ও জমাট হইয়া ওঠে। ভিকুর প্রেমের উত্তাপে ঘৃণা উবিয়া যায়, নিজেকে সে আর সামলাইতে রাখিতে পারে না। একদিন সকালে উঠিয়াই সে ভিখারিনীর কাছে যায়, বলে, আচ্ছা ল ঘা লইয়াই চল। আগে আইবার পার নাই, যা এখন মোর গিয়ে আখার তালের ছালি খা গিয়ে। কেন ছালি খাওয়ানোর কথাটা কি? তোর লাইগা হা কইরা বইসা আছি, ভাবছস তুই বটে আমি ওই উয়ার সাথে রইছি? দিকে তাকাইয়া ভিকু দেখিতে পায় তাহারই মতো জোয়ান দাড়িয়ালা এক খঞ্জ ভিখারি খানিক তফাতে আসন করিয়াছে।
তাহার ডান হাতটির মতো একটি পা হাঁটুর নিচে শুকাইয়া গিয়াছে। বিশেষ যত্ন সহকারে ওই অংশটুকু সামনে মেলিয়া সে আল্লাহর নামে দয়া প্রার্থনা করিতেছে। পাশে পড়িয়া আছে তার কাছে কৃত্রিম হস্য পা। ভিখারিনী আবার বলিল, বসছস যে, যা পলাইয়া যা, দেখিলে না খুন কইরা ফেলাইবে, কইয়া দিলাম। আরে থো, খুন অমন সব হালাই করতেছে, উহার মতো 10টা মাইন্সের একা খাইল কইরা দিবার পারতাম, তা জানস? পারস তো যা না, ওর সাথে লাগ না গিয়া, আমার কাছে কি? উহাকে তুই ছাড়ান দে, আমার কাছে চ। রে সোনা, তামুক খাবা? ঘা দেখা পিছাইয়াছিলি, তোর লগে আর খাতির কিরে হালার পুত। ওরে ছাড়ুন কেন? ওর মতো কামাস তুই, ঘর আছে তোর, ভাগবি তো ভাগ, নইলে গাল দিমু কইয়া দিলাম। ভিখু তখনকার মতো প্রস্থান করে, কিন্তু হাল ছাড়ে না। ভিখারিণীকে একা দেখিলেই কাছে আসিয়া দাঁড়ায়, ভাব জমাইবার চেষ্টা করিয়া বলে, তোর নামটা কি যা? এমনি তাহারা পরিচয়হীন যে এতকাল পরস্পরের নাম জিজ্ঞাসা করিবার প্রয়োজনও তাহারা বোধ করে নাই। ভিখারিণী কালো দাঁতের ফাঁকে হাসে। ফেল লাগদা আসছস, হই বুড়ির কাছে যা, যা। ভিখু তাহার কাছে উবু হইয়া বসে। পয়সার বদলে অনেকে চাল ভিক্ষা দেয় বলিয়া আজকাল সে কাঁধে একটি ঝুলি ঝুলাইয়া বেড়ায়। ঝুলির ভিতর হইতে মর্তমান কলা বাহির করিয়া ভিখারিণীর সামনে রাখিয়া বলে, খা, তোর লগে চুরি কইরা আনছি। নাম শুনবার চাস? পাঁচি কয় মোরে, পাঁচি। তুই কলা দিছস, নাম কইলাম, এবার ভাগ। ভিখু উঠিবার নাম করে না। অত বড় একটা কলা দিয়া শুধু নাম শুনিয়া খুশি হওয়ার মতো শৌখিন সে নয়। যতক্ষণ পারে ধুলার উপরে উবু হইয়া বসিয়া পাঁচির সঙ্গে সে আলাপ করে। ওদের স্তরে নামিয়া না গেলে সে আলাপকে কেহ আলাপ বলিয়া চিনিতে পারিবে না। মনে হইবে পরস্পরকে তাহারা যেন গাল দিতেছে। পাঁচির সঙ্গীটির নাম বসির। তার সঙ্গেও সে একদিন আলাপ জমাইবার চেষ্টা করিল। সেলাম মিয়া। বসির বলিল, এদিকে ঘোরাফেরা কি জন্য সেলাম মিয়া হচ্ছে? লাঠির এক গায়ে সিটটি ঝেঁকা দিব নে। দুজনে খুব খানিকটা গালাগালি হইয়া গেল। ভিকুর হাতে লাঠি ও বসিরের হাতে মস্ত একটা পাথর থাকায় মারামারিটা আর হইল না। নিজের তেঁতুল গাছের তলায় ফিরিয়া যাওয়ার আগে ভিকু বলিল, র, তোরে নিপাত করতেছি। ফের ওরার সাথে বাসিত করলে জনে মারিয়া দিব, আল্লাহর কিরে। এই সময় ভিকুর উপার্জন কমিয়া আসিল। পথ দিয়া প্রত্যহ নতুন নতুন লোক যাতায়াত করে না। একেবারে প্রথমবারের জন্য যাহারা পথটি ব্যবহার করে, দৈনন্দিন পথিকদের মধ্যে তাহাদের সংখ্যা 2 মাসের ভিতরেই মুষ্টিমেয় হইয়া আসে। ভিকুকে একবার তাহারা একটি পয়সা দিয়াছে, পুনরায় তাহারা দান করিবার প্রয়োজন তাহাদের অনেকেই বোধ করে না। সংসারে ভিখারির অভাব নাই। কোনো রকমে ভিকুর পেট চলিতে লাগিল। হাটবার ছাড়া রোজগারের একটি পয়সাও সে বাঁচাইতে পারিল না। সে ভাবনায় পড়িয়া গেল। শীত পড়িলে খোলা চালের নিচে থাকা কষ্টকর হইবে। যেখানে হোক চারদিকে ঘেরা যেমন তেমন ঘর তাহার একখানা চাই। মাথা গুঁজিবার একটা ঠাই আর দুবেলা খাইতে না পাইলে কোনো যুবতী ভিখারিনী তাহার সঙ্গে বাস করিতে রাজি হইবে না। অথচ উপার্জনের তাহার যেভাবে কমিয়া আসিতেছে, এভাবে কমিতে থাকিলে শীতকালে নিজেই হয়তো পেট ভরিয়া খাইতে পাইবে না। যেভাবেই হোক তার আয় বাড়াতেই হইবে। এখানে থাকিয়া আয় বাড়াইবার কোনো উপায় সে দেখিতে পায় না। চুরি ডাকাতির উপায় নাই, মজুর খাটিবার উপায় নাই। একেবারে খুন করিয়া না ফেলিলে কাহারও কাছে অর্থ ছিনাইয়া লইয়া এক হাতে সম্ভব নয়। পাঁচিকে ফেলিয়া এই শহর ছাড়িয়া কোথাও যাইতে তাহার ইচ্ছেও হয় না। আপনার ভাগের বিরুদ্ধে ভিকুর মন বিরুদ্ধে হইয়া ওঠে। তাহার চালার পাশে বিন্নু মাঝির সুখী পারিবারিক জীবনটা তাহাকে হিংসায় জর্জরিত করিয়া দেয়। এক একদিন বিন্নুর ঘরে আগুন ধরাইয়া দিবার জন্য মন ছটফট করিয়া ওঠে। নদীর ধারে খেপার মতো ঘুরিতে ঘুরিতে তাহার মনে হয় পৃথিবীর যত খাদ্য ও যত নারী আছে, একা সব দখল করিতে না পারিলে তাহার তৃপ্তি হইবে না।
আর কিছুদিন ভিখু এমনই অসন্তোষের মধ্যে কাটাইয়া দিল। তারপর একদিন গভীর রাত্রে ঝুলির মধ্যে তাহার সমস্ত মূল্যবান জিনিস ভরিয়া জমানো টাকা কটি কোমরের কাপড়ে শক্ত করিয়া বাঁধিয়া ভিখু তাহার চালা হইতে বাহির হইয়া পড়িল। নদীর ধারে একদিন সে হাতখানেক লম্বা একটা লোহার শিক কুড়াইয়া পাইয়াছিল। অবসরমে পাথরে ঘষিয়া শিকটির একটি মুখ সে চোখা করিয়াছে। এই অস্ত্রটি সে ঝুলির মধ্যে ভরিয়া সঙ্গে লইল। অমাবস্যার অন্ধকারে আকাশ ভরা তারা তখন ঝিকিমিকি করিতেছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। বহুকাল পরে মধ্যরাত্রির জনহীন জগতের মনের মধ্যে ভয়ানক একটা কল্পনা লইয়া বিচরণ করিতে বাহির হইয়া ভিখুর উল্লাস বোধ হইল। নিজের মনে অস্ফুষ্ট স্তরে সে বলিল, বাঁটি লইয়া ডানটির যদি রেহাই দিতা ভগবান। নদীর ধারে ধারে আধ মাইল হাঁটিয়া গিয়া একটি সংকীর্ণ পথ দিয়া সে শহরে প্রবেশ করিল। বাজার বাঁহাতি রাখিয়া ঘুমন্ত শহরের বুকে ছোট ছোট আলিগলি দিয়া শহরের অপর প্রান্তে গিয়া পৌঁছিল। শহরে যাবার পাকা রাস্তাটি এখান দিয়া শহর হইতে বাহির হইয়াছে। নদী ঘুরিয়া আসিয়া 2 মাইল তফাতে এই রাস্তাই পাশে মাইলখানেক রাখিয়া দিয়া আবার দক্ষিণের দিক পরিবর্তন করিয়াছে। কিছু দূর পর্যন্ত রাস্তার দুদিকে ফাঁকে ফাঁকে 2-1টি বাড়ি চোখে পড়ে। তারপর ধানের ক্ষেত ও মাঝে মাঝে জঙ্গলাকীর্ণ পতিত ডাঙায় দেখা পাওয়া যায়। এমনই একটা জঙ্গলের ধারে জমি সাফ করিয়া 5-7খানা কুঁড়ে তুলিয়া কয়েকটা হতভাগা মানুষ একটি দরিদ্রতম পল্লী স্থাপিত করিয়াছে। তার মধ্যে একটি কুঁড়ে বসিরের। ভোরে উঠিয়া ঠক ঠক শব্দে কঠির পা ফেলিয়া সে শহরে ভিক্ষা করিতে যায়। সন্ধ্যার সময় ফিরিয়া আসে। পাঁচি গাছের পাতা জ্বালাইয়া ভাত রাঁধে, বসির টানে তামাক। রাত্রে পাত্রী পায়ের ঘায়ে ন্যাকড়াটি পটি জড়ায়। বাঁশের খাটে পাশাপাশি শুইয়া তাহাদের কাটা কাটা কদর্য ভাষায় গল্প করিতে করিতে তাহারা ঘুমাইয়া পড়ে। তাহাদের নীড়, তাহাদের শয্যা ও তাহাদের দেহ হইতে একটি ভাবসা পচা দুর্গন্ধ উঠিয়া খড়ের চালের ফুটা দিয়া বাহিরের বাতাসে মিশিতে থাকে। ঘুমের ঘোরে বসির নাক ডাকায়, পাঁচি বিড়বিড় করিয়া বকে। ভিখু একদিন ওদের পিছু পিছু আসিয়া ঘর দেখিয়া গিয়াছিল। অন্ধকারে সাবধানে ঘরের পিছনে গিয়া বেড়ার ফাঁকে কান পাতিয়া সে কিছুক্ষণ কচুবনের মধ্যে দাঁড়াইয়া রহিল। তারপর ঘুরিয়া ঘরের সামনে আসিল। ভিখারির কুঁড়ে দরজার ঝাঁপটি পাঁচি ভিতর হইতে বন্ধ করে নাই, শুধু ঠেকাইয়া রাখিয়াছিল। ঝাঁপটা সন্তর্পণে এক পাশে সরাইয়া ঝুলির ভিতর হইতে শিকটি বাহির করিয়া শক্ত করিয়া ধরিল। ঘরের মধ্যে প্রবেশ করিল। বাহিরে তারার আলো ছিল, ঘরের ভিতরে সেটুকানি আলোরও অভাব। দেশলাই জ্বালিবার অতিরিক্ত হাত নাই। ঘরের মধ্যে দাঁড়াইয়া ভিখু ভাবিতে লাগিল, বসিরের হৃৎপিণ্ডের অবস্থানটি নির্ণয় করা সম্ভব নয়। বাঁ হাতের আঘাত ঠিক জায়গা মতো না পড়িলে বসির গোলমাল করিবার সুযোগ পাইবে, তাহাতে মুশকিল অনেক। কয়েক মুহূর্ত চিন্তা করিয়া বসিরা শিয়রের কাছে সরিয়া গিয়া একটিমাত্র আঘাতে ঘুমন্ত লোকটার তালুর মধ্যে শিকটি চোকা দিকটা সে প্রায় 3 আঙুল ভিতরে ঢুকাইয়া দিল। অন্ধকারের আঘাত কতদূর মারাত্মক হইয়াছে বুঝিবার উপায় ছিল না। শিকটা মাথার মধ্যে ঢুকাইয়া টের পাওয়ায় ভিখু তাই নিশ্চিত হইতে পারিল না। এক হাতে সবলে বসিরের গলা চাপিয়া ধরিল। পাঁচিকে বলিল, চুপ থাক, চিল্লবি তো তোরেও মাইরা ফেলুম। পাঁচি চেঁচাইল না, ভয়ে গোঙাইতে লাগিল। ভিখু তখন আবার বলিল, একটুকু আওয়াজ লয়, ভালো চাস তো একদম চুপ মাইরা থাক। বসির নিস্পন্দ হইয়া গেলে ভিখু তাহার গলা হইতে হাত ছড়াইয়া লইল। দম লইয়া বলিল, আলোটা জাইলা দে পাঁচি। পাঁচি আলো জ্বালিলে ভিখু পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি চাইয়া দেখিল। একটিমাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষটাকে ঘায়েল করিয়া গর্বের তাহার সীমা ছিল না। পাঁচির দিকে তাকাইয়া সে বলিল, দেখছস,
কে ডাকারে খুন করলো দেখছস? তখন পই পই কইরা কইলাম, মিয়া ভাই ঘোড়া ডিঙাইয়া ঘাস খাইবার লারবা গো, ছাড়ান দেও। শুনিয়া মিয়া ভাই রাইল গোসা, কয় কিনা শির ছেঁচা দিমু। দেন গো দেন, শির ছেঁচাইয়া দেন মিয়া ভাই। বসিরের মৃতদেহের সামনে ব্যঙ্গভরে মাথাটা একবার নত করিয়া ভিকু মাথা দুলাইয়া হা হা করে হাসিতে লাগিল। সহসা ক্ষুব্ধ হইয়া বলিল, ঠেরাইয়া বোবা কেন গো? আরে কথা ক হার হাবাইতা মাইয়া, তোরে দিমো নাকি সাবার কইরা? এবারে কি করবি? দেখ কি করি, পয়সা করি কনে গুইনা রাখছে, আগে তাই ক। বসিরের গোপন সঞ্চয়ের স্থানটি পাঁচি অনেক কষ্টে আবিষ্কার করিয়াছিল। ভিকুর কাছে প্রথমে সে অজ্ঞতার ভান করিল, কিন্তু ভিকু আসিয়া চুলের মুঠি চাপিয়া ধরিলে প্রকাশ করিতে পথ পাইল না। বসিরের সমস্ত জীবনের সঞ্চয় কম নয়, টাকায় আধুলিতে 100 টাকার ওপর। একটা মানুষকে হত্যা করিয়া ভিকু পূর্বে ইহার চেয়ে বেশি উপার্জন করিয়াছে। তবু সে খুশি হইল, বলিল, কে কে নিবি পুটলি বাইন্দা ফেল পাঁচি, তারপর লড়াই থাকতে মেলা করি। খানিক বাদে নবমীর চাঁদ উঠব, আলোয় পথটুকু পার হমু। পুঁটুলি বাঁধিয়া লইল। তারপর ভিকুর হাত ধরিয়া খোঁড়াইতে খোঁড়াইতে ঘরের বাহির হইয়া রাস্তায় গিয়া উঠিল। পূর্বাকাশের দিকে চাইয়া ভিকু বলিল, অখনি চাঁদ উঠব পাঁচি। আমরা যামু কনে? সদর ঘাটে না চুরি করুম, বিয়ানে ছিপতিপুরের সামনে জংলার মধ্যে ঢুইকা থাকুম। রাইতে একদম সদর, পা চালাইয়া চ পাঁচি, 1 কোষ পথ হাঁটন লাগবো। পায়ের ঘা লইয়া তাড়াতাড়ি চলিতে পাঁচির কষ্ট হইতেছিল। ভিকু সহসা এক সময় দাঁড়াইয়া পড়িল, বলিল, পায়ে নি তুই ব্যথা পাস পাঁচি? হ, ব্যথা জানায়। পিঠে চাপামো? পারবি কেন? পারুম, আয়। ভিকুর গলা জড়াইয়া ধরিয়া পাঁচি তাহার পিঠের উপর ঝুলিয়া রইল। তাহার দেহের ভারে সামনে ঝুঁকিয়া ভিকু জোরে জোরে পথ চলিতে লাগিল। পথে দুদিকে ধানের ক্ষেত আবছা আলোয় নিঃসাড়ে পড়িয়া আছে। দূরে গ্রামের গাছপালার পিছন হইতে নবমীর চাঁদ আকাশে উঠিয়া আসিয়াছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। হয়তো ওই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিকু ও পাঁচি পৃথিবীতে আসিয়াছিল, এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবশ্যনীয় মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না। শেষ হলো আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রাগৈতিহাসিক। ভিকুর চরিত্রে সুতীর্থ দাস, পাঁচির চরিত্রে শ্রেয়া, পেহলাদের চরিত্রে রণজয় রায়চৌধুরী, বসিরের চরিত্রে পলরব, ভদ্রলোকের চরিত্রে অভিরাজ আশিস। গল্প পাঠে আমি শুভ, নাট্যরূপ ও সমগ্র পরিচালনায় পলরব, ধ্বনি পরিকল্পনায় ও পোস্টার ডিজাইন রিতম পাল। আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি 9:24 এবং বাংলাদেশীয় সময় রাত্রি 9:54 আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।